সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় রাজনীতির গতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, সাবেক প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক G9। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে নেওয়া হলো সিঙ্গাপুর। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নয়। আগের মেডিকেল বোর্ড ও জেল কোড অনুযায়ী চলবে বেগম জিয়ার চিকিৎসা। আদেশ হাইকোর্টের, সুযোগ নেই ব্যক্তিগত চিকিৎসক রাখার। সময় সংবাদে খবর প্রচারের পর নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। বুড়িগঙ্গা প্রশস্তকরণে বরাদ্দের সিদ্ধান্ত। মঙ্গলবার থেকে ফের শুরু উচ্ছেদ অভিযান। কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও হয়নি, অনেক ক্ষেত্রেই বললেন সিইসি। অভাব রয়েছে দৃঢ়তা। এবং নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হচ্ছে না ওষুধ, হারাচ্ছে কার্যকারিতা। রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, 15 লাখ টাকা জরিমানা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমরা গত কয়েকদিন ধরেই বিশেষ করে উত্তরের উপনির্বাচন যেটিকে অনেকেই বলছেন নিরুত্তাপ, এবং অনেকেই বলছেন যে ভোটারদের ভোটের প্রতি রুচি কমে গেছে, এর অরুচিও বলছেন অনেকে। এর পাশাপাশি সব আবার হচ্ছে যে আপনার ঐক্য ফ্রন্টের যে শরিক গণফোরামের দুজন 7 তারিখ তারা শপথ নিতে চেয়েছেন। সব কিছু মিলিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই, সেটি আমরা নাম দিয়েছি রাজনীতির গতি। আমি প্রথমেই মুজিবুল হক চুন্নু এমপি আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে উপনির্বাচনটি হয়ে গেল, সংসদে জাতীয় পার্টি হচ্ছে সংসদে প্রধান বিরোধী দল, এবং সেই জায়গা থেকে জাতীয় পার্টির এই বিএনপির অনুপস্থিতিতে এবং অন্যান্য বিরোধী দলগুলোর অনুপস্থিতিতে একটি জায়গা তৈরি করার সুযোগ কিন্তু ছিল। তো সেই সুযোগটা নিতে জাতীয় পার্টি ব্যর্থ হয়েছে বলে মনে করে কিনা, এর পাশাপাশি এই প্রশ্নটিও চলে আসে কিনা যে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি আদৌ কতটা অভিধা পেতে পারে, তাকে যে কতটুকু ডাকা যেতে পারে। এরকম 30 তারিখে নির্বাচনের পরে উপনির্বাচন, এরপরেও জাতীয় পার্টি কোনো কিছু করতে পারলো না। সেই প্রশ্ন যদি আপনাকে করি, তাহলে আপনি কি উত্তর দেবেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার কথা বলার শুরুতে, যেহেতু এটা মার্চ মাস, স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে উত্তরের সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা খুব একটা সিরিয়াস ছিলাম না, কারণ ওইখানে আমাদের আসলে পলিটিক্যাল কোনো ভালো প্রার্থী ছিল না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো যে কোনো নির্বাচনে দল তার প্রার্থীকে তো একটা মুখ্য বিষয়। তো উত্তরে আমরা রাজনীতিতে যারা জড়িত, সরাসরি যারা জড়িত, এরকম কোনো ভালো প্রার্থী ছিল না। একজন যিনি শিল্পী, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি নির্বাচন করবেন, তিনি নির্বাচন করেছেন, কিন্তু আমাদের কনফিডেন্স ছিল না যে তিনি পাশ করবেন, যার জন্য আমরা দলীয়ভাবে খুব একটা সিরিয়াস ভূমিকা আমাদের ছিল না। এটা ঠিক। আরেকটা হলো, এটাকে কি জাতীয় পার্টির দুরবস্থা বলা যায়? রাজধানীতে একটা প্রার্থী দিতে পারছে না, যারা সংসদে হচ্ছে প্রধান বিরোধী দল, সেইটা যদি, এবং আপনি একজন এমপি হিসেবে স্বীকারও করছেন, সেই ক্ষেত্রে বলা যায় কিনা যে এটা একটা জাতীয় পার্টির দুরবস্থা, এবং যদি সেটাকে আপনি গ্রহণ করেন, তাহলে এর কারণ কি? না, জাতীয় পার্টির দুরবস্থা যদি বলেন, সেইটার সাথে আমি একমত না। এই কারণেই সবসময় সকল পার্টি সকল জায়গায় ভালো ক্যান্ডিডেট থাকবে, এটা ঠিক না। পার্লামেন্টের নির্বাচনেও সব দলে কিন্তু অংশগ্রহণ করলে এক দলে সব সিট পায় না। বিভিন্ন দল বিভিন্ন জায়গায় তাদের ক্যান্ডিডেট গুরুত্ব অনুযায়ী, ক্যান্ডিডেটের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী হয়। তো জাতীয় পার্টি, এটা তো আমরা স্বীকারই করব যে এখন পর্যন্ত জাতীয় পার্টি আমরা সারা দেশে সকল পর্যায়ে আমরা ঠিক আওয়ামী লীগের প্যারালাল হিসাবে এখনো আমরা আমাদের অবস্থানটা না।
আমরা আমাদের শক্তি সঞ্চয় করার চেষ্টা করছি। আর একটু হলো আপনি যে বললেন যে বিরোধী দল আমাদের স্বীকার করবেন কিনা, আমরা তো দেখেন আমি গত কিছুদিনে পার্লামেন্টের যে বক্তব্যগুলি, আমি ওই রাষ্ট্রপতি ভাষণের উপর বক্তব্য রেখেছি, রাষ্ট্রপতিকে আমি পুরোপুরি ধন্যবাদ দিতে পারছি না, এবং আমি 37 মিনিট বক্তব্য রেখেছি। 37 মিনিটের মধ্যে মনে হয় 6 মিনিটে সরকারের বিরুদ্ধে কথা বলেছি। সরকারের কোন কথাগুলি যে কাজগুলি এখনো করা হয় নাই, যেমন ঢাকা শহরের যে গণপরিবহন, তারপরে আপনার রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়, আপনার ট্রান্সপোর্টের যে 18 লক্ষ গাড়ির আপনার নাই ড্রাইভ 18 লক্ষ ড্রাইভার ভুয়া লাইসেন্স, তারপরে আপনার এই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রোডসে 5টা নির্দেশন ছিল, এইগুলি মানা হয় নাই। আপনার 39% বাসের গাড়ির আপনার নাই, এই তাদের ফিটনেস নাই, এই সমস্ত বিষয়ে, এবং ব্যাংকিংয়ে প্রায় 22,000 কোটি টাকার মতো বিভিন্ন লোক লোন নিয়ে আত্মসাৎ করেছে বিভিন্ন ব্যাংকের, সমস্ত একদম তথ্য সহ আমি পার্লামেন্টে 37 মিনিট বক্তব্য রেখেছি। তা আমরা পার্লামেন্টে এখন সরকারে নাই, এখন আমরা অপোজিশনে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি। আমরা সরকার প্রত্যেকটা বিলে আমরা সংশোধনী আনছি, যেখানে প্রয়োজন সেখানে আমরা সমালোচনা করছি। তখন এরপরেও আমরা বিরোধী দল না যদি বলেন, হ্যাঁ হতে পারে, বলছি না আর কি, মানে না বলছে না, কারণ আপনাদের মধ্যে একটা বিরোধী দলের অনেকের মধ্যে একটা বোধ এরকম একটা ধারণা আছে যে বিরোধী দল মানে, আমি পার্লামেন্টে বলছি, বিরোধী দল মানে এই পার্লামেন্টে আমি এমপি হয়ে বেতন নিব, আবাসন সুবিধা নিব, বিদেশ যাব, কিন্তু দিনের পর দিন পার্লামেন্ট বর্জন করব। বিরোধী দল মানে জাতির পিতা বা মরহুম জিয়া রহমান সম্পর্কে বাজে অসব গালিগালাজ করবো, এইটার অর্থ বিরোধী দল। এইরকম বিরোধী দল তো জাতীয় পার্টি করবে না। আমরা বলেছি যে আমরা সরকারের যে সমস্ত কাজ সমালোচনা করা সেগুলি করব, সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরবো, মানুষের পক্ষে আমরা কথা বলবো, এবং তাই বলছে। আপনি আমার কথা বলবো, আমাদের পার্টি যারা আরো আছে, গত কয়েকদিনের পার্লামেন্টের আপনি বক্তব্য দেখেন, একটা বক্তব্য পাবেন না যে আমরা জনস্বার্থের বাইরে কোন কথা বলেছি। আমি আপনার কাছে আবারও আসবো মুজিবুল হক চুন্নু এমপি। আমি এরপরে আপনাকে যেটি জানতে চাই, মানে অনেকেই বলেছেন, বিশেষ করে আমার সাথে বসেই গত শুক্রবার আপনাদেরই একজন এমপি উনি বলেছেন যে আপনাদের চেয়ারম্যান অসুস্থ থাকার কারণেই মানে এই ধরনের আপনার এই সিটি নির্বাচনে তাহলে এমনটা যদি হয়, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি যদি অসুস্থ হন, কিংবা তার অবর্তমানে এই দলের আসলে গতি কোন দিকে যাবে, তার ভবিষ্যৎ কি হবে, সেটা নিয়ে আমি আপনার কাছে পরে জানতে চাইবো। আমি সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে কি মনে হয় যে এই যে মানে 30 তারিখে নির্বাচন, তারপরে হচ্ছে এই যে উপনির্বাচন গেল, এবং এই উপনির্বাচনে যে যাই বলুক তারা এটাও স্বীকার করেছেন যে বিএনপি এবং শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে এরকম একটা নিরুত্তাপ ভোট হয়েছে। তো বাংলাদেশের রাজনীতি কি এরই মধ্যে বিএনপিকে মিস করা শুরু করেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শিরোনাম দিয়েছেন রাজনীতির গতি, তার সাথে উজ্জ্বল আছে প্রকৃতি। কিন্তু বাংলাদেশের প্রকৃতি বড্ড বেশি বিএনপির বিরুদ্ধে চলে গেছে, এবং চলে যাওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি গত ডিসেম্বর মাসের কথা উল্লেখ করলেন, 23শে ডিসেম্বর নির্বাচনের কথা। পুরো ডিসেম্বরটাই প্রতিদিন বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ভারতের দ্য প্রিন্ট নামে একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের নানা রাজনৈতিক বিষয় নিয়ে তারা সমালোচনা করে, এবং বেশি সমালোচনা করে। তারা 2-3 মাস আগে তারা একটি তথ্য দিয়েছে যে জাতীয় পার্টি যখন বিরোধী দলে ছিল, গত 2014 সালের নির্বাচনের পর থেকে জাতীয় পার্টির যে অবস্থান ছিল, এবং ওই যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের সময়কাল, এবং আগের 2008 সালে যেখানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দল ছিল, এই দুটো সময়কালের সময় তারা কিন্তু একটি তুলনামূলক চিত্র দেখিয়েছে। এবং জাতীয় প্রবৃদ্ধি অর্জন সেটা কিন্তু পরবর্তী 5 বছরে কিন্তু বাংলাদেশে বেশি হয়েছে। এখন বিরোধী দল মানেই যদি হয় যে আমি মাত্র নেতা হিসেবে মাত্র 8-9 দিন 10 দিন পার্লামেন্টে যাব, বাদ বাকি সময় যাব না। বিরোধী দলের নেতা মানেই হচ্ছে যে আমি 2 ঘন্টা 42 মিনিট বক্তৃতা দেব, এবং সেই বক্তৃতায় আমি নানান রকম সমালোচনা করব বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনার বিপরীতে। বাংলাদেশের মানুষ থেকে যদি আপনি ছিটকে যান, তাহলে কিন্তু আর কেউ কার কিছু করতে পারে না। ফকির লালন শাহের বিখ্যাত গান আছে না, সময় গেলে সাধন হবে না। আজকের বেগম খালেদা জিয়া 379 দিন আজকে কারাগারে। আপনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দলের ভিতরে কোনো রকম তাদের কোনো ওই গতি প্রকৃতি কোনো লক্ষ্য করেছেন? আমি তো লক্ষ্য করি নাই। প্রতিদিন সকালবেলা একটি আবাসিক সম্পাদক, যাকে আমি বলি রুহুল কবির রিজভী, তিনি পল্টন থেকে একটা বক্তৃতা দেন। ওই বক্তৃতা সারাদিন আপনাদের গণমাধ্যমে বাজে,
এবং টুকটাক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে তারা বক্তব্য রাখেন এবং গণমাধ্যম সব তুলে ধরে। এছাড়া তাদের কোনো গত 10 বছর 12 বছরে তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি দেখেছেন? দেখেননি, কেননা তারা পথ হারিয়ে ফেলেছেন। এবং পৃথিবীতে যত বড় বড় সত্যিকারের ঘটনা ঘটেছে সব কিছুই কিন্তু ঘটেছে শক্তির সাহসের জন্যে, বুদ্ধির দুঃসাহসের জন্যে এবং আশঙ্কার দুঃসাহসের জন্যে। কোনোটাই কিন্তু বিএনপির মধ্যে নাই। আপনি ধরে বেঁধে যদি আপনি ঘর করাতে চান তাহলে কিন্তু সেই জায়গায় আর হবে না। বিএনপির রাজনৈতিক পথ পরিক্রমায় বিএনপি বারবার নিজেদের কাছে নিজে পরাজিত হয়েছে, যে কারণে বিএনপি পথ হারিয়ে ফেলেছে। অবশ্যই আপনার কথা অনুযায়ী চুন্নু ভাই যে কথাটা বললেন আমি সত্যি স্বীকার করি যে আমাদের একটা সংকট বটেই, যে একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল তার নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে যুদ্ধোপযোগী দলের কাছে, যে কারণে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সংকটের সময় বিএনপি এখন নতুন করে ঘুরে দাঁড়াবে কিনা, নতুন করে পথ চলবে কিনা, সেটাই আপনার গতিতে এবং তার প্রকৃতিতে বলে দেবে। এবং আগামী দিনের রাজনীতিতে প্রমাণ করতে হবে যে তারা জনগণের রাজনীতি করে, এবং জনগণের রাজনীতি করতে গেলে তাকে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই আপনি শুধুমাত্র বক্তৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবেন। এই আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রসঙ্গ ছাড়াও আমি যদি বলি সেটা হচ্ছে যে মানে গত নির্বাচনের পরপরই সরকার গঠনের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে যেটি বলা হচ্ছিল যে সেটা হচ্ছে যে মানে যারা যেই জোট জিতেছে সেই জোটকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কারা বিরোধী দল হবে। হ্যাঁ, সেই জায়গা থেকে মানে এইটা মানে সরকারি দলের সামনে এটা একটা চ্যালেঞ্জ কিনা যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে মানে প্রাণবন্ত এবং যেটা হচ্ছে মানে ভাইব্রেন্ট রাখতে গেলে মানে আরো ভাইব্রেন্ট একটা বিরোধী দলের দরকার কিনা, এবং সেই গতি অবশ্যই দরকার। মানে সেইটার ক্ষেত্রে আসলে মানে গত সরকারে ভবিষ্যৎ দেখেন কিনা? গত টার্মের আওয়ামী লীগ সরকারের সিনিয়র মিনিস্টার আবুল মাল আব্দুল মুহিত আপনাদের চ্যানেলে সাংবাদিকের কাছে প্রথম দিন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নির্বাচনী ফলাফলের পরে সিলেট থেকে, তিনি বলেছেন আমাদের খুব খারাপ লাগছে যে একটি শক্তিশালী বিরোধী দল আমরা পেলাম না। বাস্তবতাটাই কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন ইতিহাস কি বলে। 1946 সালে বাংলাদেশে মুসলিম লীগের বিশাল বিজয়, আবার মাত্র অল্প কয়েক বছরের ব্যবধানে আপনি দেখুন তো 46 সালের থেকে 54 যুক্তফ্রন্টের নির্বাচনের সময় যে মুসলিম লীগের একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া কেন হলো? জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া। আর আপনি ইতিহাস যদি দেখেন পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যখন প্রথম সরকার ভারতে গঠিত হলো 17 বছর টানা তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখন বলতে গেলে বিরোধী দলে বলতে কিছু ছিল না, তখনও কিন্তু ওই জায়গাটা তৈরি হয়নি যে আমি এই একটা বিরোধী দল পেলাম না এটার জন্য এই বসে থাকবো কিনা। রাজনৈতিক প্রক্রিয়াটা কিন্তু এসেছে, প্রাতিষ্ঠানিক রূপটা এসেছে। প্রাতিষ্ঠানিক রূপ আসতে গেলে অবশ্যই বিএনপিকে সেই রাজনীতির জায়গায় আসতে হবে। রাজনীতির জায়গা কোথায়? মানুষের রাজনীতি করা, জনগণের রাজনীতি। গত 12 বছরে বিএনপি কোনটা করেছে এটা আমি উত্তর খুঁজে পাইনি, আমি উত্তর খোঁজার চেষ্টা করছি। জি, আমরা ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে আসতে চাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি সেটি হচ্ছে ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত তিনি জি9 এর সাধারণ সম্পাদক। এটি একটি রাজনৈতিক গবেষণা সংস্থা, মানে জাতীয়তাবাদী রাজনৈতিক দল নিয়ে সম্ভবত আপনারা গবেষণা করেন, বা জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক গবেষণা সংস্থা, তাই তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো আমি আপনার কাছে যে প্রসঙ্গটি আনতে চাই সেই প্রসঙ্গ সেটা হয়তো আপনি সুভাষ সিংহ রায় এরই মধ্যে কিছুটা উল্লেখ করেছেন। এর পাশাপাশি আমি যতটুকু যোগ করতে চাই, আমরা আজকে নাম দিয়েছি রাজনীতির গতি। তো বিএনপির গতি আসলে কোন দিকে সেটা কি আদৌ বোঝা যাচ্ছে কিনা, সেটা মানে আপনারা গবেষণা সংস্থা হিসেবে কি মনে করেন যে আসলে বিএনপির goti আসলে কোন দিকে যাচ্ছে, সেটা কি আপনাদের কাছে স্পষ্ট? বা বিএনপিকে নিয়ে সম্ভবত আমার থেকে দাদা আরো ভালো গবেষণা করেন এবং এতক্ষণ শুধু বিএনপিকে নিয়ে তার গবেষণালব্ধ জ্ঞান বলেছেন এবং সবাই জেনেছে। যেহেতু চুন্নুভাই এবং সুভাষদা দুজনের কথাই রাজনীতি নিয়ে বিএনপির দোষারোপ আর হচ্ছে গিয়ে সরকারের যে ভালো দিকগুলি এবং জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে সেই বিষয়গুলো আসছে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করা আসলে জাতীয় পার্টির পক্ষে সম্ভব নয়। কারণ হচ্ছে জাতীয় পার্টি এর আগের বার ক্ষমতার অংশীদার ছিল, মন্ত্রী ছিল তাদের নেতারা। এইবার তারা একজোট হয়ে নির্বাচন করেছেন ক্ষমতার অংশীদার হবার জন্য। তারা কিন্তু স্বেচ্ছায় বিরোধী দল হতে চাননি। তারা
ওই সরকারের ভাগিদার হতে চেয়েছিলেন, তখন সরকার তাদেরকে বুঝিয়ে হোক বাধ্য করে হোক বিরোধী দলে বসিয়েছে। ফলে তাদেরকে সরকারি সুবিধা, সেটা ব্যাকডোরে হোক আর ফ্রন্টডোরে হোক, সেটাও তাদেরকে নিতে হবে কোনো না কোনোভাবে, আবার বিরোধী দলের সাজানো ভূমিকা পালন করতে হবে, এটা আমার ধারণা। কারণ তারা ইচ্ছুক ছিল না, প্রকাশ্যে মিডিয়ায় বলেছে জাতীয় পার্টি যে তারা বিরোধী দলে হওয়ার জন্য তো নির্বাচন করেনি একজোট হয়ে। এমনকি বাম যে সংগঠনগুলো, ওয়ার্কার্স পার্টি বা জাসদ, যারা অংশগ্রহণ করেছে, প্রকাশ্যে রাশেদ খান মেনন বলছেন যে আমি তো নৌকায় ভোট করেছি এবং শেখ হাসিনার পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট চেয়েছি, আমি কি করে এখন এই সরকারের সমালোচনা করব? সুতরাং ওনাদের বিরোধী দলের ওই আসনে বসানো হলেও ওনাদের মন পড়ে থাকবে সরকারি দলে। এটা কার্যকর বিরোধী দল হওয়া কঠিন। তারপর ওনারা সরকারের কিছু সমালোচনা করছেন, এটা সরকারের গাইডলাইন হিসেবে কাজ করছে, সরকারকে হেল্প করছেন, এটা ভালো। এইবার আসেন এই যে এর নমুনা বলি, চুন্নুভাই সাবেক মন্ত্রী, বর্তমান এমপি, তাদের দল থেকে সিটি কর্পোরেশনের যে প্রার্থী দেওয়া নিয়ে, সেটা নিয়ে বললেন ওনারা ভালো প্রার্থী দিতে পারেননি, কিন্তু সরকার বা এই নির্বাচনে কি নির্বাচন করলো সেটা নিয়ে কিন্তু কিছু বললেন না। আমাকে আধা মিনিট 1 মিনিট সময় দেন, কয়েকটা সংবাদ মাধ্যমের শুধু প্রথম আলো, ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, বিডি নিউজ এবং মানব জমিনের কয়েকটি হেডলাইন শুধু পড়ি। প্রথম আলোর হচ্ছে টিভির সম্প্রচার শেষ তো লাইনও শেষ। মানব জমিন, যদি একটা ভোটও পড়তো, আক্ষেপ নির্বাচন কর্মকর্তা। নিশ্চয়ই আপনারা সব দেখেছেন, তবুও বলি, ভোট কেন্দ্রে অলস সময়। বিডি নিউজ, ভোটার কম হওয়ার দায় তারপরও দিয়েছেন সিসি, তিনি নেননি, রাজনৈতিক দলের উপর। ভোটারদের অপেক্ষায় সাংবাদিকরা। রোদ উঠলেও ভোটার নেই, কারণ শুরুতে সবাই বলছিলেন যে সকালে বৃষ্টি হচ্ছে, রোদ উঠলে ভোটার বাড়বে, তাও নেই। ভোটারের লাইন সাজিয়ে হঠাৎ উধাও তারা, অর্থাৎ টিভিতে লাইভ সম্প্রচারের জন্য লাইন সাজিয়েছিলেন, লাইভ সম্প্রচার শেষ, লাইন উধাও। পত্রিকা শুধু হেডলাইন বলছি, বাংলা ট্রিবিউনের, বাংলা ট্রিবিউনের। ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ভোট পড়েছে। কত ভোট পড়েছে জানাতে চাচ্ছেন না প্রিজাইডিং কর্মকর্তা। 2 কেন্দ্রে 2.5 ঘন্টায় একটিও ভোট পড়েনি। আরেকটু টাইম দেন। কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি। ওনাদের যে আপনারা দেখেছেন, সব দর্শক সব পত্রিকা পড়েন না, একটু বলতে দেন। কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি জাতীয় পার্টির ক্যান্ডিডেট, তিনি বলছেন ভোটার 9000, 4 ঘন্টায় ভোট 158। প্রথম আলো, ভোটারের উপস্থিতি কম, এটা ডিএমপি কমিশনার স্বীকার করেছেন। তারপরে আবার সিসি নিজে দায় নেননি, আবার 14 দল আবার দায় চাপিয়েছে বিএনপির উপরে, যে বিএনপির মতো বড় দল আসেই তাই কম। কেউ অস্বীকার করেন নাই। আমি শান্ত ভাই, আমি এত ডিটেইলে যেতে পারবো না, আমি একটু আপনি কনক্লুশনটা হচ্ছে এই রকম একটা নির্বাচন হলো যেখানে ভোটারের দেখা পাওয়া যায়নি। প্রার্থীরা এবং নির্বাচন কর্মকর্তারা এবং মিডিয়ার লোকজন হাহাকার করেছেন একজন ভোটার পাওয়ার জন্য। সেই নির্বাচনে 31.5% ভোট কাস্টিং দেখানো হয়েছে। অথচ এর আগে প্রয়াত আনিসুল হক যখন নির্বাচন করেন, সেই সময় বিএনপি অংশগ্রহণ করেছিল, একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছিল। 12:30টায় বিএনপি বয়কট করে, সেখানে প্রতিটা ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হয়েছে, মানুষের লাইন দেখা গেছে। তারপরও সেই নির্বাচনে ভোট পড়েছিল 37%, 37%। তাহলে সেই ভোটে যদি 37% ভোট পড়ে, তাহলে এই ঢাকা শহরে এই ভুতুরে ভোটের মাধ্যমে 31.5% ভোট পড়েছে, সেটাকে আবার আমাদের ভোট বলতে হবে। এবং জাতীয় পার্টি থেকে ওনারা সরকারকে সহযোগিতার জন্য বা এটা সমালোচনা করতে লজ্জা পাবেন বা কোনো কারণে, কৌশলগত কারণে বলবেন আমাদের প্রার্থী খারাপ ছিল, পারে না। দাবি দাওয়া উইথড্র করেছিলেন আগের বার 12:30টার সময়, তারপরেও তো ওই প্রতিযোগিতা 12:30টা পর্যন্ত হয়েছে। সে উনি উইথড্র করার পরেও কাউন্সিলরদের কারণে অনেকে ভোট দিয়েছে। আমি ভাই এই তথ্যটা আপনি আগে নেন, দেশবাসীকে জানান যে সেই প্রতিযোগিতামূলক নির্বাচনে যদি 37% ভোট পড়ে থাকে, তাহলে এইবারের এই ভুতুরে নির্বাচন, যেখানে ভোটারের লাইনের জন্য আপনাদের টিভির ক্যামেরার আর সাংবাদিকদের হাহাকার ছিল, সেটা কি করে 31%? আগে হতো রাতে ভোট কাটার জালিয়াতি, এখন হচ্ছে একেবারে সংখ্যা বসিয়ে দিয়ে ভোট নির্ধারণের রাজনীতি বলে। এর আবার গতি, এর আবার প্রকৃতি, এটা আবার নির্বাচন, এটা আবার গণতন্ত্র। এবার বলেন আপনি কি জানতে চেয়েছেন? 1992 সালে, আমি তো বলি, 1992 সালে সাদেক হোসেন খোকা 10 এপ্রিল তার নির্বাচন হয়েছিল, 25 এপ্রিল তে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আপনি ওখানে ভিডিও ফুটেজ তখন কম ছিল, পত্রিকার যে কাটিংগুলো বের করে দাঁড়ান, কত পার্সেন্ট ভোট পড়েছিল 2002 সালে? হ্যাঁ,
কত পার্সেন্ট ভোট পড়েছিল? এটা 2002 হ্যাঁ, কত পার্সেন্ট ভোট কত পড়েছিল? পার্সেন্ট ভোট? আপনি আপনি টানা 9 বছর আপনি ক্ষমতা ছিলেন, আর এটা তো 13 মাসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন। অত স্বাভাবিক কারণে অনেকগুলো কারণ কিন্তু ওবায়দুল কাদের ব্যাখ্যা করে গেছেন। বিএনপি কি সেই 9-10% কে 32% দেখিয়েছিল? কত পার্সেন্ট? আচ্ছা, আমি একটা জায়গায় আসতে চাই, আমি না। ডাক্তার শান্ত, আমি একটা জায়গায় আসতে চাই, মানে এই উপনির্বাচনের নিয়ে পক্ষে বিপক্ষে পার্সেন্টেজ নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এখন আমরা যদি জানতে চাই যে আগামী রাজনীতির যে গতি, সেই জায়গাতে আপনি যে বলছেন যে ভোটার কম ছিল এবং কেউ বলে নাই, দাবি করে নাই যে ভোটার বেশি ছিল, মানে কেউ বলে নাই। 5% কে 31% দেখাচ্ছে। যাই হোক, কেউ বলেননি যে এটা ইসি থেকে শুরু করে সেটা সরকারি দল, কেউ কিন্তু বলেননি যে ভোটার বেশি ছিল। এখন সেই জায়গাতে মানে বিএনপি যারা বলেছে যে তারা হচ্ছে ভোটের বিপ্লব করবে এবং তারা বলেছেন যে তারা ভোটের আগে পরে আন্দোলনের অংশ হিসেবে তারা হচ্ছে এই নির্বাচনে যাচ্ছেন, এবং তার মানে হচ্ছে সেই নির্বাচন, সেই আন্দোলন এখনো পর্যন্ত বহমান। সেই জায়গাতে বিএনপি তার রাজনীতির গতির জায়গা থেকে কি সে কি তার দায় এড়াতে পারে কিনা সাধারণ জনগণের সামনে, মানে বিএনপি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির প্রশ্ন না, সাধারণ মানুষের জায়গা থেকে। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি যে বিএনপি এত কিছু বললেও তারা সঠিক ভূমিকা পালন করেছে কিনা, বা এই রাজনীতির এই শূন্যতার দায় বিএনপি এড়াতে পারে কিনা। রাশেদ খান মেনন কিছুদিন আগেও এই সরকারের মন্ত্রী ছিলেন, নৌকায় ভোট করেছেন, এমপি হয়েছেন। তাকে ইচ্ছে হোক অনিচ্ছে হোক এখন বিরোধী দলের আসনে বসতে হয়েছে। চুনু ভাই নিশ্চয়ই সংসদে ছিলেন এবং শুনে থাকবেন। আজকে রাশেদ খান মেনন বলছেন স্থানীয় সরকারের, আজকে বলছেন যে প্রধানমন্ত্রী 14 দলের শরিকদের নিজের পায়ে দাঁড়াতে বলেছেন, কিন্তু যদি গণতান্ত্রিক স্পেস না থাকে তাহলে কেউ সংগঠন নিয়ে এগিয়ে যেতে পারে না। সেই স্পেস তৈরি করতে হবে। তাদের জোট সঙ্গী, তাদেরই মন্ত্রী ছিল, তাদের সুরে কথা বলা লোক, তারা পর্যন্ত স্পেসের জন্য এখন হাহাকার করছেন, আবেদন করছেন। তাহলে আপনি বলেন যে যারা জোট সঙ্গী সরকার, তাদের সমস্ত রাষ্ট্রযন্ত্রের যত রকমের নিপীড়ন আছে সব ব্যবহার করে বিএনপিকে কোণঠাসা করে মানববন্ধন পর্যন্ত করতে না দিয়ে যেই অবস্থায় নিয়েছে, তারপর দায়টা আপনারা বিএনপির উপরে দিবেন। তারপর আপনারা বলবেন না যে এই সরকার বিশ্বের 5টি সেরা স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে একটি বলে জার্মানি গবেষণা প্রতিষ্ঠান বলছে, এদেশের লোক দেখছে, তারা মানুষ তাদেরকে ভোট দিতে চায় কিনা সেটার পরীক্ষা নিচ্ছে না। এবং এই সরকার যেভাবে জালিয়াতি, লুটপাট, ডাকাতি, গণতন্ত্র হত্যা, নির্বাচন ব্যবস্থাকে হত্যা, ভোটার অধিকারকে হরণ করা, যেই অধিকার আদায়ের জন্য একসময় আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্দোলন হয়েছিল, তারাই ভোটের অধিকার হরণ করছেন। এবং সেই কথাও রাশেদ খান মেনন মনে করিয়ে দিয়েছেন যে আমরা এই যে শেখ হাসিনার নেতৃত্বে 14 দল অবাধ নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রয়োগের আন্দোলন করে শেষ করতে দেন লাইনটা, মাঝখানে লাইন থামেন না, ভোটাধিকার প্রয়োগের আন্দোলন করে সফলতা অর্জন করেছিলাম তা যেন এভাবে হারিয়ে না যায়। অর্থাৎ এই যে হারিয়ে যাওয়ার আশঙ্কা, আমি আপনার কাছে আসবো, আপনার কাছে এসে পরে যেই প্রসঙ্গে আমি জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে যে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভালো অবস্থান তৈরি করতে না পারা এবং আন্দোলন বা যাই বলেন, যেটা আপনারা বলছেন যে জনগণের ভোটের অধিকার, যেটা বিএনপির ভাষায়, মানে এরকম একটা আন্দোলন করতে না পারা, এরকম ভোটে ভালো করতে না পারার কোনো দায় বিএনপির নেতৃত্বের নাই, সব দায়ী হচ্ছে সরকার। এইটা আপনি মনে করেন কিনা? আমি আপনার কাছে পরে আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো। আমি আপনার কাছে আসতে চাই, আপনার দিকে যেটা আসবেন তার আগে উনি কিছু কথা বলেছে, উত্তর দিতে হবে। জি, আপনি দিবেন, অবশ্যই দিবেন। আপনার কি মানে নিশ্চিত ভালো থাকে, 91 থেকে 96 সাল পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়াতে পারি নাই, ভাই পুলিশ পিট না, আরে ভাই আমি মিটিং করবো কিসের, উপরে মহলে পিট না। বিএনপি 91 থেকে 96 পর্যন্ত আমরা রাস্তা দাঁড়াতে পারছি না, একটা মিটিং করতে পারি নাই। কোন মুখে, কোন লজ্জার মুখে আপনারা এই সমস্ত কথা বলেন? সমর্থন করেন আপনারা? আওয়ামী লীগ ওই একই কাজ করলো, এটা সমর্থন করবে? আমি আর বলছি না, আমি যে আপনারা বড় কথা বলতে পারেন না। 91-96 পর্যন্ত আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা অধিকার চেয়েছিলাম যে আমরা কথা বলতে চাই, আমরা রাস্তায় মিটিং করতে চাই। 5টি বছর রাস্তা দাঁড়াতে পারি না, পুলিশ শুধু মায়ের আর মায়ের। কেন?
বলে যে উপরে নির্দেশ, সেই আপনারা আবার গণতন্ত্রের কথা বলেন। ওই ঘটনার পর আরো আবার আছে, বিএনপির আরো সঙ্গে আছে, জোটে আরো আছে, আসছিলেন আরো তো। আছে। ওই ঘটনার পর আবার বিএনপির সঙ্গে No, no, জোটে আসেন নাই, আরো এত আছে। খারাপ করলে আসলেন কেন? 96 আরে সেটা তো আপনারা তো আমাদের সঙ্গে গেছেন। 96 নির্বাচনে ফেব্রুয়ারি কি ভুলে গেছেন? আপনারা আপনাদের এই মুখে 96 ফেব্রুয়ারি নির্বাচন করার পরে আবার আপনাদের কোন লজ্জা আপনারা এই সমস্ত কথা বলেন? আরো আছে 2001 সালের নির্বাচনে আপনার কি মনে আছে আমি ক্যান্ডিডেট ছিলাম মুস্তফার সাথে, আমি 900 ভোটে ফেল করছি, কিভাবে জানেন? ওই টিভিতে আমি এগিয়েছিলাম, বন্ধ করে দিয়েছে, দেওয়ার পর একটা সেন্টার বন্ধ করে দিয়ে 3 দিন পরে আবার রি ইলেকশন করে 2900 ভোট নিচ্ছে, নেওয়ার পরে ওনাকে ডিক্লেয়ার করছে। আপনারা আবার এই সময় কথা বলেন, আপনারা তো খুব ভালো ফেরেস্তা, এটা কোনো প্রমাণ পাই না। আর একটা আওয়ামী লীগ ফেরেস্তা, ওইটা বলেন। না, আওয়ামী লীগ ফেরেস্তা বাংলাদেশে কেউই ফেরেস্তা না, সবাই কম বেশি দোষ আছে। কাজে আপনারা নিজেরা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে একটাও তো বলছেন না। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে বিএনপি একমাত্র গণতন্ত্রের প্রতি সহনশীল, গণতন্ত্র মানে তারা চর্চা করে, আর কোন গণতন্ত্র চর্চা করে না। সেই গণতন্ত্র চর্চা তো আমরা দেখেছি ভাই, অতীতে দেখেছি। একদম অভিজ্ঞতা। শুনেন, ওই যে বলছেন যে এই বিরোধী দল আপনারা এই নির্বাচন আসেন নাই কেন? আওয়ামী লীগকে আপনাদেরকে গণতন্ত্র স্পেস দিবে যে বাবা তোরা আয় নির্বাচন কর? কোন নির্বাচন? ও আপনাদের এই যে মেয়র নির্বাচন তার আগের নির্বাচনটা দেখেন না? দেখছি, আদায় করেন, ভালো লেগেছে আপনার আদায় কাছে? করেন। আওয়ামী লীগ আদায় করছে না? আপনারা ফেব্রুয়ারি নির্বাচন করছিলেন, আওয়ামী লীগ আদায় করছে না? আওয়ামী লীগ আদায় করছে, শেখ হাসিনা বাপের বেটি আদায় করছে রাস্তায় গিয়ে। আপনার রাস্তায় যান, আওয়ামী লীগকে বাধ্য করেন যে আরো ভালো ইলেকশন দাও, পারেন না তো, আপনাদের সেই সঙ্গতি নাই, আপনাদের ক্ষমতা নাই, আপনারা শুধু মুখে ফটফট করেন। আর যদি পারেন রাস্তায় যান, আওয়ামী লীগ বিধান করেন। পারবেন না, আপনি মেয়র নির্বাচনে আপনার আসেনই নেই, আপনারা যে নির্বাচনে আসেন নাই সেই নির্বাচন নিয়ে আপনারা সমালোচনা করার কি সুযোগ আছে? আমরা করতে পারি, আমরা নির্বাচন করছি, আমরা বলতে পারি দুই কথা, আপনারা কি করে বলবেন? আপনার নির্বাচন আসবে না, আপনাদের কেউ কি ইয়ে করবে, নিয়ে আসবে যে ভাই নির্বাচন আসেন, সিট নেন? আপনারা ইয়েতে গেছেন, পার্লামেন্ট নির্বাচনে গেছেন, আমার এলাকা কৃষ্ণস্তিন করিমস্তান, আপনাদের 2 জন ক্যান্ডিডেট প্রথম, 2 জনের পরে বাদ দেবার এই কি যে রব থেকে আনছেন। আমি ক্যান্ডিডেট খুঁজছি, ইলেকশন 30 ডিসেম্বর, 26 তারিখ সেই ক্যান্ডিডেট খুঁজে আমি পাইছি, ভাই তুমি আসো নির্বাচন করো, এবং তাকে আমি বলছি ভাই নির্বাচন করো, ভাই তোমার কোনো সমস্যা নাই, ক্যান্ডিডেট খুঁজে পাই না। আপনারা তো নির্বাচন করছেন শুধুমাত্র ইয়ে করার জন্য, কন্ট্রোভার্সি করার জন্য। এই সত্যিকে নির্বাচন করতেন তাহলে নির্বাচন হয়তো, আপনারা আসলে করেন নাই। আপনারা আপনাদের সেই স্ট্রেংথ নাই, ক্ষমতা নাই, জনগণের ভিত্তি নাই, যার জন্য আপনারা শুধুমাত্র এই যে বিবৃতিতে আছেন। আর কি একটা বেরোইছে এর সামনে, এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, আরে আন্দোলন করেন না, আরো তো আন্দোলন আছে, আপনার সেই আন্দোলন করার কোনো ক্ষমতাই নাই। আপনারা এই শোনেন, এই দেশের মানুষ সবাইকে চিনে। আমরা বলতেছেন যে আপনারা খুব ভালো লাগবে যে আমরা যদি এখন পার্লামেন্টে এই মানে দিনের পর দিন বর্জন করি, বেতন নিলাম, গাড়ি নিলাম, কিন্তু পার্লামেন্ট যাবো না, পার্লামেন্টে গিয়ে জাতির পিতাকে গালাগালি করবো, তারপরে এই যে ফাইল ছুঁড়ে মারবো, আমরা দেখছি তো। ভাই আমি উনি একটা প্রশ্ন তুলেছেন, সেই জায়গায় ওই রকম বিরোধী দল আমরা হতে চাই না, এবং বাংলাদেশে ওই রকম বিরোধী দলকে আর জনগণ অ্যাকসেপ্ট করবে না। আমরা দৃষ্টান্ত স্থাপন করছি যে পার্লামেন্টে একটা গণতান্ত্রিকভাবে এবং গণতান্ত্রিকভাবে একটা ভূমিকা পালন করে, সেটা আমরা এবার দেখাচ্ছি। চুনি ভাই, আমি আরেকটু জায়গায় একটু আসতে চাই, সেটা হচ্ছে শান্ত ভাই আরেকটা প্রসঙ্গ এনেছেন, সেটা হচ্ছে যে আপনি মন্ত্রী ছিলেন এবং আপনারা হচ্ছে মানে জোটবদ্ধভাবে নির্বাচনে এসেছেন, এখনো আপনারা মানে শপথের আগে আপনারা স্বপ্ন দেখতেন যে মন্ত্রী হবেন, সরকারে থাকবেন, এবং এখনো সামনেও সম্ভাবনা আছে এমনটাও শোনা যায়, এবং আপনাদেরই অনেক কেউ বলেছেন যে এখনো দিন শেষ হয়ে যায় নাই। এই বাস্তবতায় উনি বলছেন যে জাতীয় পার্টির কার্যকর বিরোধী দল হওয়া সম্ভব না। না, এটা তো ওনার কথা, ওনার ভাষা। না, উত্তরটা হলো ওনার ভাষায় যদি কালকে আমরা মারামারি করি পার্লামেন্টে, যে ল্যাঙ্গুয়েজে 2009 আপনার 9, 10, 11 সাল ওনাদের দলের মহিলারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, সেই ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারবো না। কোনো সুস্থ মানুষ এইরকম ল্যাঙ্গুয়েজ পার্লামেন্টে ব্যবহার করতে পারে না। ওই বিরোধী দল আমরা হতে চাই না। হ্যাঁ, যেটা বলছেন ইলেকশন আমরা করছি জুটবদ্ধ, কারণ ওনারা ঐক্যফ্রন্ট করেছেন, আমরা নির্বাচনের সাথে, বাট আমরা লাঙ্গল প্রতিজ্ঞা করছি, আলাদা অস্তিত্ব। আমরা কিন্তু নৌকা জানি, কিন্তু বলছেন রাশেদ খান মেনন, হ্যাঁ ওনার সমস্যা আছে, উনি বিরোধী দল যাওয়ার সমস্যা আছে, কারণ উনি তো নৌকা প্রতিজ্ঞা করছেন। আমরা স্বাধীন, আমরা নির্বাচন জুট করে, হ্যাঁ আমাদের মধ্যে কেউ আছে যে আগে গভর্নমেন্ট ছিল, কেউ হয়তো চাইছে, কিন্তু আমার নেতা বলছেন যে নো, আমরা বিরোধী দলে যাবো না, সরকার দলে যাবো না, সরকার থাকবো না, আমরা বিরোধী দলে চাই, জনগণের পক্ষে কথা বলতে চাই। শুনেন, একটা দলের পার্লামেন্টারি পার্টির দ্বিমত থাকতে পারে কোনো বিষয়ে, মানে কোনো ফ্রন্টের বিষয়ে, সরকার যাওয়ার বিষয়ে, না যাওয়ার বিষয়ে, সিদ্ধান্ত তো মূল। আমার নেতা সিদ্ধান্ত দিয়েছেন এবার জন্য আমরা সরকারের কোনো অবস্থা অংশগ্রহণ করবো না, আমরা বিরোধী দলে জনগণের প্রয়োজনে, জনগণের স্বার্থে আমরা বিরোধী দল থাকতে চাই, এবং সেই বিরোধী দলে আমরা আছি, এবং সেটি আমরা কার্যকর ভূমিকা
হবে কিনা আগামী 1 বছর 2 বছর পরে জনগণই মানে এই আমাদের রায় দিবেন যে আমরা সত্যিকারের কার্যকর বিরোধী দল কিনা। সুভাষ সিংহ রায়, এটা আপনার কাছে- বিএনপি আমাদেরকে রায় দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজন নাই, জনগণ বলবে যে আমরা বিরোধী দল কিনা। জি, সুভাষ সিংহ রায়রা আপনাকে আসতে, সেটি হচ্ছে যে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত যেটি বলছেন যে রাজনৈতিক স্পেসের কথা, স্পেস নাই, এই জন্য বিএনপি সুবিধা করতে পারছে না এবং তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না রাজনীতি করার। না, ডক্টর সায়ন্ত আমার বিরুদ্ধে তার অভিযোগ আছে, অভিযোগটি যে আমি বিএনপি নিয়ে গবেষণা করি। করেন তো, এটা রাজনীতি অবশ্যই হিসেবে তো কাজ। এবং আমার রাজনীতি বিশ্বাস হিসেবে কাজ। এটাকে আপনি অভিযোগ হিসেবে আর নিচ্ছেন সে নাকি বলছে, না, কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছেন? কমপ্লিমেন্ট। এবং উল্টো দিকে সেও কিন্তু শুধু আওয়ামী লীগ নিয়ে গবেষণা করে এবং 14 দল নিয়ে করে, জাতীয় পার্টি নিয়ে করছে, এটা ভালো লক্ষণ। কিন্তু বিএনপি নিয়ে ঠিক মতো করে না, তাই বলতে চাচ্ছেন? পলিটিক্সের যে খিচুড়িটা বিএনপি রন্ধনশালা রান্না হয়, সেই খিচুড়ি কিন্তু মানুষের পাতে দেওয়ার মতো না, এবং কোনো কালেই তারা পারেনি। তাদের জন্মসূত্রে পাওয়া যে তাদের যে গতি প্রকৃতি, তারা কিন্তু এখন অব্যাহত রেখেছে, বরঞ্চ দিন দিন অধোগামী হচ্ছে। আপনি দেখেন, তারা তাদের গঠনতন্ত্রে 7 নম্বর ধারায় উল্লেখ ছিল, যারা দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই জায়গাটি একটু আসেন, দণ্ডপ্রাপ্ত সেটা হবে। হচ্ছে যে রাজনৈতিক স্পেস পাচ্ছে না, রাজনীতি স্পেস করানোর। পাবে কি করে? আপনার তো তার, আমি একটু আগে বলেছি তো, শক্তির দুঃসাহস লাগে, আকাঙ্ক্ষার দুঃসাহস লাগে, বুদ্ধির দুঃসাহস লাগে, যদি আপনার কোনো কিছু বিপ্লব ঘটাতে হয়। আপনি দেখেন, আজ থেকে এই 38 বছর আগে 1981 সালের 17ই মে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসে, তখন কোন স্পেস দেওয়া হয়েছিল? 32 নম্বরে বাড়িতে বন্ধ ঢুকতে দেওয়া হয়নি, এটা মিলাদ পড়তে হয়েছে তার উল্টো দিকে মাঠের মধ্যে বসে। কোন স্পেস দিয়েছিল? 79 পার্লামেন্টে আওয়ামী লীগরা কোন স্পেস দিয়েছিল? 5টা পর্যন্ত নির্বাচন হয়েছে, 5টা 15 মিনিটে ফল ঘোষণা করা হয়েছে। চন্দন আইস থেকে প্রথম নির্বাচিত হয়েছেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। ইতিহাসগুলো ঘাটি আমরা। অতএব বিএনপি তার রাজনৈতিক যে পথ পরিক্রমায়, তারা 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরে যে সুযোগটি পেয়েছিল, সেই সুযোগ তো তারা হারিয়েছে বলেই তাকে আজকে এই অবস্থা। আপনি 14 সাল উদযাপন কমিটি, আপনি পয়লা বৈশাখকে বলছেন আপনি বিজাতীয় সংস্কৃতি, আপনি একটার পর একটা আপনি সমস্ত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আপনি গত ডিসেম্বর মাসে প্রতিটা দিন হিসেব করুন না, প্রতিটা দিন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আপনারা এক একটা কিম্মত কিমাকার বস্তু সামনে এনেছেন, যে কারণে বিএনপির স্থায়ী কমিটির নেতারা, যারা এই গবেষণার মধ্যে নাই, মনে হয় এই পাণ্ডুলিপির মধ্যে নাই, তারা বলছে 13 জন যে ঢাকায় নমিনেশন পেয়েছে বিএনপির পক্ষ থেকে, কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, এই গবেষণা তারা খুঁজে পাচ্ছে না। ডক্টর সায়ন্ত মনে হয় পারবে। কেন পারবে? এই কারণে ওই যে গুলশানের পার্টি অফিসে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্দী হয়েছিলেন বিএনপির কর্মীদের দ্বারা, ওখানে স্লোগান উঠেছিল, টাকা গেল লন্ডনে, হামলা কেন পল্টনে। এক একটা সিটে 3টে 4টে 5টা 6টা করে মনোনয়ন দিয়েছে। মানুষ বোঝে না এটা? আপনি 25 জনকে মনোনয়ন দিয়েছেন জামাত ইসলামের নেতাকে, এবং দেখে দেখে যুদ্ধাপরাধীদের সন্তানদের, দ্বন্দ্বপ্রাপ্ত যাদের দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব কার্যকর হয়েছে, তাদের সন্তানদের মনোনয়ন দিয়েছেন। আর সেই ডিসেম্বর মাসে মানুষ অপেক্ষা করবে আপনাকে ভোট দেওয়ার জন্য। অর্থাৎ এই বাস্তবতা বিএনপি এখনো যে বুঝছে না, আর তার এই গবেষণার যে বিষয়টি, সেটা বিএনপির কর্মীদের কাছে যদি পৌঁছায়, বিএনপির কর্মীরা আরো বেশি বিপথে যাবে। কেননা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা কিন্তু ভিন্ন। আজকে 2019 সাল, তারা তর্জন গর্জন করে বলেছিলেন, নির্বাচন কমিশনে যে বলেছিলেন, বিভিন্ন জায়গায় বলেছিলেন, আপনারাও দেশে থাকবেন, আমরাও দেশে থাকবো, 2019 সালে দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়া বিষয় মানুষ পছন্দ করে না। আপনি সাংবাদিকদের, নতুন প্রজন্মের সাংবাদিকদের বলছেন, তুমি কত টাকা পেয়েছো এই পোস্ট করবার। অতএব সমস্ত জায়গায় কিন্তু তারা আক্রমণ করেছে, যে কারণে তাদের এই ভরাডুবি। আমি তো উদাহরণ দিলাম, 46 সালে মুসলিম লীগ বিশাল বিজয় অর্জন করেছিল, 54 যুক্ত ফ্রন্টে ধরাশায়ী হয়ে গেছে। এখন সেই মুসলিম লীগকে অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয়। বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, সভা সমিতি করার সুযোগ পাচ্ছেন না, মামলা হামলা, এগুলো তো আপনি বলেন তো, ঢাকা ঘেরাও কর্মসূচি যখন আওয়ামী লীগ দিয়েছিল, আওয়ামী লীগ যখন 2001 সালে 1 অক্টোবরে পরে 3.5 বছর ধরে 23 বঙ্গবন্ধু এবুনিকে নোংরখানা করে রাখতে হয়েছিল। আপনি যান পদ্মার ওপরে যান, আজকের সমস্ত জেলাগুলোর থেকে ধর্মীয় সংখ্যালঘু সহ যে পরিমাণ নির্যাতন, হত্যা, আমরা কি আসউল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড ভুলে গেছি? হত্যাকাণ্ড ভুলে গেছি? এবং একটা সাংবাদিক হুমায়ুন কবির মালিক শাহকে কারে হত্যা করেনি? অতএব এই যে তার যে শাস্তি এবং প্রায়শ্চিত্ত, দুটো তাই করতে হচ্ছে, এবং এটাই বাস্তবতা, এটাই গতি, এটাই প্রকৃতি। জি, ডক্টর সায়ন্ত, যেটি বলা হচ্ছে যে স্পেস আদায় করে নিতে হয় এবং
হামলা মামলা এবং আরো যা যা বলা হয় রাজনীতিতে, সেগুলি আসেই এবং সেগুলিকে মোকাবেলা করেই জায়গা তৈরি করতে হয়। দেখেন, স্পেস আদায় করে নেওয়ার যে প্রশ্নটা, সেটা যদি রাজনীতি দিয়ে, মেধা দিয়ে, কাজ দিয়ে মানুষের মন জয় করে করার প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক পথ। এর বাইরে স্ট্রিট ভায়োলেন্স করে বা অন্য পথে আদায় করে নেওয়ার যে প্রক্রিয়া, যেটি অতীতে বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, সেটি আসলে গণতন্ত্রের ধারা না, সেটা গুন্ডাতন্ত্র। এখন আজ অতীতে খারাপ হয়েছে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের সাবেক মন্ত্রী, এমপি, এই লেভেলের নেতারা পর্যন্ত আগের খারাপটাকে সামনে এনে এখনকার খারাপটাকে, অত্যন্ত খারাপকে জায়েজ করার চেষ্টা করেন। এমনকি এই প্রবণতা আমাদের বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকদের মধ্যে দেখতে পাই। এটা একটা জাতির জন্য দুঃখজনক। ওনাদের যখনই ইলেকশনে জালিয়াতির কথা হয়, আনতে হয় জিয়াউর রহমানের আমলের একটা হানা ভোটকে, যেখানে আসলে কোনো প্রার্থী ছিল না, একজনই প্রার্থী, যে আপনারা বলেন আমি প্রেসিডেন্ট থাকবো কি থাকবো না, হব কি হব না, সেইখানে কোনো প্রার্থী থাকে না, প্রতিযোগিতা থাকে না। সেই নির্বাচনকে তুলনা দিয়ে আনতে হয় 40 বছর পরে, 40 বছর পরে। এখন ওনাদেরকে যখন এই ভুতুরে ভোটের আয়োজন করেন, লজ্জাও লাগে না। আওয়ামী লীগের মতো একটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দল করেন, তখন সেটাকে, সেটা বলছি, সেই বর্তমানে সেটাকে তুলনায় আনতে হয় 12 সালের সেই নির্বাচনকে, যেটা ওনরা বয়কট করেছিলেন। 2005-এর কথা ওনরা, 2014 জানুয়ারির কথা ওনরা ভুলে যান, 96 কেনেন ভাইরে। 96 যেই নির্বাচনটা, সেই নির্বাচনের আগে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানা যাবে না বলে আপনি কিন্তু আমার সেই অতীতের কথাই বলছেন। আমি যে প্রশ্ন জানতে চাইছি সেটা একটু ওনাদের সময় এই বাধাটা দেন না, আমি ওনাদেরকে প্রশ্ন করেছি না, শেষ করতে দেন। যেহেতু ওনারা টেনেছেন, ওই যে 96 আনলেন, 96-এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আওয়ামী লীগ, ওনাদের জাতীয় পার্টি, জামাত সহ সবাই এক কাতারে ছিলেন। আন্দোলন করে ওনারা অ্যাচিভ করেছেন, একযুগে আন্দোলন করেছেন, অ্যাচিভ করেছেন। কিন্তু সেটা কি করে? এক মাগুরাকে কেন্দ্র করে। অথচ 2014-তে ওনারা 300 মাগুরা বানিয়ে ফেলেছেন। এইটা নিয়ে ওনাদের কোনো লজ্জা নাই, কোনো কথা নাই। 300 মাগুরার পরেও যে আপনারা কিছু করতে পারলেন না, সেই প্রশ্নটা আসছে। চুন্নুভাই যে আওয়ামী লীগ আদায় করেছে, 96 নির্বাচনের আগে যে আন্দোলনের প্রেক্ষিতে যে সমঝোতা হয়েছিল, সেটাই ছিল যে এই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এবং পরে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করবে, শুধু সেটাই করেছে বিএনপি। অথচ 2014-র আগে আজকের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, আমরা পরবর্তীতে শিগগিরই অংশগ্রহণমূলক নির্বাচন দিব। এইটা অন রেকর্ড সংবাদ মাধ্যমে এখন আছে। অথচ উনি তারপরে ওই নির্বাচনে বিএনপি 5 তারিখ পর্যন্ত আন্দোলন করার পরে যখন 5%ও ভোট পড়ে নাই, যেখানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, এরকম একটা জঘন্য নির্বাচনের পরে সেই নির্বাচনকে বৈধতা দিয়ে 5 বছর টেনে নিলেন, মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গে প্রতারণা করে। সেই ভোটারদের, আজকে এই ভোটারদের আগ্রহ নেই কেন? কারণ তাদের মধ্যে এটা গেঁথে গেছে যে আমাদের তো কেন্দ্রে গিয়ে কোনো লাভ নাই, হয় আগের রাতে হবে অথবা এটা ফেলে দিয়ে নতুন করে সংখ্যা বসানো হবে, শুধু এই ভোট দিতে লাভ কি? এই অবস্থা শুধু বিএনপির জন্য ডিজাস্টার না, আপনার আমার জন্য না, আওয়ামী লীগের জন্য, জাতীয় পার্টির জন্য, সমগ্র দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য একটা ডিজাস্টার। সুতরাং এখানে শুধু বিএনপি কেন পারলো না, বিএনপি কেন পারলো না, এইটা না বলে বলেন যে এই যে অধপতন, এই যে গণতন্ত্রহীনতা, এই যে ভোটের অধিকার হরণ, এতে আমরা বেরিয়ে আসবো কি করে? আপনারা বলবেন, আমার কাজ হচ্ছে প্রশ্ন তোলা। আমি আরেকটা প্রশ্ন, নেতাদের যদি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে মানে আপনারা মানে যত কথা বলেন আর কি বিএনপির পক্ষ থেকে, যে সরকারের পক্ষ থেকে এইটা করা হয়, এটা করা হয়, এটা করা হয়, আপনার কি মনে হয় যে অদূর ভবিষ্যতে সরকারের মানে এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের নীতি পরিবর্তন হবে? যদি না হয় তাহলে বিএনপি আসলে কি করবে? বিএনপির রাজনীতির গতিটা আসলে কোন দিকে যাবে, আমি সেটাই জানতে চাইছি। আপনি কিন্তু সেটা কিন্তু বলছেন না। রাজনীতির গতি প্রকৃতি বুঝতে হলে দীর্ঘদিনের রাজনীতির যে স্টাডি, একটা এক্সাম্পল দেই। 69 সনে যখন বঙ্গবন্ধু সহ সিনিয়র নেতারা সবাই জেলে, আওয়ামী লীগে আমেনা বেগম ছাড়া হারিকেন জ্বালানোর মতো এরকম উল্লেখযোগ্য নেতা পাওয়া যেত না। সেই 69-এ কি ভাবা গিয়েছিল যে 70-এর নির্বাচনে, এইরকম একটা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হবে এবং সেটাকে কেন্দ্র করে ওই ভোটের অধিকার রক্ষার জন্য 71-এ দেশ স্বাধীন হবে? বাংলাদেশের মানুষ কখন জাগবে সেটা সময় বলে দিবে। নিশ্চয়ই দেশের মানুষ জাগবে। এইভাবে একটা গণতন্ত্রহীনতা, ভোটের অধিকার হনন, মানুষকে সাপ্রেস করে রাখা,
এইটা খুব বেশি দিন আসলে যায় না। জাতীয় পার্টি যখন রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে তখন তাদের কোনো রাজনৈতিক দল ছিল না, সেই অবস্থায় আওয়ামী লীগ, বিএনপি, ডান বাম সবাই মিলেও কিন্তু 9 বছর লেগেছে জাতীয় পার্টিকে ক্ষমতাচ্যুত করতে। সুতরাং রাষ্ট্রযন্ত্র যদি নিপীড়নমূলক হয়, সেইখানে আপনারা যত সহজে বিএনপির দায় দিচ্ছেন, ওইখানে আজকে রাশেদ খান মেনন সরকারে থেকেও যেটা উপলব্ধি করেছেন, কথা ওইটাই, রাষ্ট্রযন্ত্র খুব বেশি নিপীড়নমূলক হলে তার বিরোধী দলের পক্ষে এইভাবে দাঁড়িয়ে গঠনমূলক রাজনীতি করে এগিয়ে যাওয়া খুব কঠিন। বিএনপি তারপরও গত 10 বছর 12 বছর ধরে সেই কঠিন কাজটা করে যাচ্ছে এবং তারা তাদের যে সংগঠন সেটা ভাঙন ধরেনি, তাদের বড় কোনো নেতাকে ছুটিয়ে নিতে পারেনি, সরকারের তরফ থেকে নানান রকমের চেষ্টা হয়েছে বলে অভিযোগ আছে। এটাই হচ্ছে বিএনপি সফলতা এবং আমি বিশ্বাস করি বিএনপি যদি গণমানুষের পক্ষের দল হয়, আওয়ামী লীগ যদি গণবিরোধী হয়, যতই আস্ফালন করুক, যতই হালুয়ার ভাগ বাটোয়ারার ভাগীদাররা এটাকে জায়েজ করার চেষ্টা করুক, এই অবস্থা টিকবে না, এটা আমার বিশ্বাস। এবং অতীতের যে অভিজ্ঞতা, রাজনৈতিক যে ধারাবাহিকতা, সেটা তাই বলে। আমরা তিনজনে যত সময় কথা বলেছি তার চেয়ে বেশি কথা বলেছি। প্রশ্ন করেছি আমি বলি না, ওই তো কথা আমি আপনার কথা বলি। বিএনপির তার রাজনীতির যে কথাগুলো বলেন, কি কোন অধিকারে তারা এই কথাগুলো বলতে পারেন? আপনি যে বললেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পর যে 2-3 জোটের রূপরেখা হয়েছিল, রূপরেখা কি ওই গবেষণার মধ্যে আছে? আমাদের হাতে খুব বেশি সময় নেই না, সেই রূপরেখা না, আপনি 2 মিনিট বলেন, তারপর আমি যেই রূপরেখার মধ্যে যে ছিল যে আর পরবর্তীতে 3টি সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 3 জোটের রূপরেখার মধ্যে ছিল, সেই রূপরেখা কি মেনেছে বিএনপি? বিএনপি কোন কথাটি মেনেছে? এবং আপনি বলেন যে 2001 থেকে 2006-এর যে তাদের যে শাসন, সেই শাসন পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। আপনি সেই জায়গাটা এবং সেই কথা আমি বলি, আমি সেই জায়গাটা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ডাক্তার সায়ন্ত যেটা বলেছেন যে সব সময় স্পেস আদায় করে নেওয়া যায় না, কখনো কখনো অপেক্ষা করতে হয়, উনি যেটা বলছেন সেটা কি অবশ্যই করতে হয়। কিন্তু তিনি যে ইতিহাসের ভুল ব্যাখ্যা খুব কায়দা করে পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা দেখিয়েছেন। এই 69-এর গণঅভ্যুত্থান, এই 70-এর নির্বাচন, এগুলো একেবারে খুব বাল খেললো বক্তব্য। ইতিহাস আমরা পাঠ করি, ইতিহাস পাঠ করি। বাংলাদেশের আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনা দিয়ে বিন্দুমাত্র কোনদিন বিচ্যুত হয়নি। এগুলো পড়তে গেলে অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে, কারাগারে রোজ নামচা পড়তে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে। এবং আজকের বাংলাদেশে বেগম খালেদা জিয়ার যে রাজনীতিতে তার বিচ্ছিন্নতা, এটা অনেক আগে থেকেই, আজকে না। আমাদের সময় নেই, আমি একটু চুন্নু ভাইয়ের কাছে আসছি, মিনিট খানেক সময় আছে। চুন্নু ভাই, সেটা মূলত সব মিলিয়ে আপনি মন্ত্রী ছিলেন, আপনি রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে এবং সরাসরি রাজনীতিতে জড়িত, সব মিলিয়ে কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতির গতি আপনি কোন দিকে দেখতে পারবেন, কোন দিকে যাচ্ছে? আমি একটা বিষয় বলি, সেটা হলো দেখেন, যে কোন দেশে রাজনৈতিক চর্চাটা করে গণতন্ত্রকে যদি আমরা ওই মানে ভালোভাবে প্রতিষ্ঠা করতে চাই, সেটা একটা সময় লাগে। আমি ওভারঅল বলতে পারবো যে এই আমাদের যে এখন একটা বিবর্তন চলছে, কারণ আপনি দেখেন এই যে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে তারা বিভিন্ন লাইনে ছিল, এই কেউ আন্দোলন করতো, কেউ হরতাল করতো, কেউ ইলেকশন আসতো না। এখন সবাই, আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতি সবাই বোধ রিয়েলাইজ করতে পারছেন, বিএনপি বোধ রিয়েলাইজ করতে পারছেন যে হরতালে কাজ হবে না, বাঞ্চরে কাজ হবে না, নির্বাচন না গিয়ে কাজ হবে না। আমার মনে হয় যে আগামীতে যদি নির্বাচন হয় তো আমার মনে হয় ওনারা আসবেন এবং আমার মনে হয় যে আলটিমেটলি আমরা একটা ভালো অবস্থানে যাবো। এতে কোনো আমি আশাবাদী, মোট কথা আশাবাদী। মানে আপনি সামনে একটা দীর্ঘ রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে পাচ্ছেন? অফকোর্স আপনি এটা তো হবেই, কারণ এই যে সমস্ত রাজনৈতিক দল ভুল রাজনীতি করতো, সেটা কিভাবে হবে? মানে যেখানে বিএনপি বলছে যে তারা রাজনীতি করতেই পারছে না, সেখানে আপনি স্থিতিশীলতা বা বিএনপি রাজনীতি করতে কিভাবে দেখেন? করতে পারছে না, এটা পুরোপুরি ঠিক না। এই জন্য ঠিক না যে বিএনপি যদি কোনো মিটিং করতে চায়, পারমিশন চায়, পারমিশন পায় না তা না। আপনি এই যে আজকে টকশোতে এসে কথা বলতেছে তো সরকারের বিরুদ্ধে প্রত্যেক দিন বিভিন্ন টেলিভিশনে দেখেন টকশোতে সরকারের সমালোচনা করছেন। আমি বিএনপির পদধারী কেউ না, আমি ব্যক্তি সায়ন্ত, আমি একটা গবেষণা সংগঠন চালাই, সেখান থেকে বলি, সেখান থেকে না। অনেকে আছে বিএনপি সমর্থক কিন্তু পদধারী নেতা না, নেতাদেরকে আপনারা টুটি চেপে ধরেন। আপনার কথাই বুঝলাম বিএনপি পদধারী না, আপনি বিএনপি একদম হৃদয়ে আমি ধারণ করেন, মানে পদের চেয়ে আপনি আর বেশি শক্ত মানুষ, সেটা হতে পারে, সেটা কোনো দোষের কিছু না। মার্কেটিং হয়ে গেল না, কারণ বিএনপি তো একটি বড় দল, সেটা সমর্থন আছে, আপনি সেটা কোনো দোষের না। তবে আমি একটা কথা বলবো যে এই সমস্ত রাজনৈতিক এই যে ঘটনা যে আপনার গতি প্রকৃতিতে আমার মনে হয় যে আমরা সবাই বোধহয় একটা ভালো অবস্থানে আসতেছি।
দেখতেছি আমার মানে বিএনপি একটা বড় দল, তারাও অনেক ভুল ত্রুটি আছে, তাদের রাজনৈতিক অ্যাকশনই অনেক ভুল ছিল। সেই এখন তারা মাইকটার খেয়ে সেই অ্যাকশনটা ভুল ছিল, তারা নিজেরা ফিল, মুখে বলেন না, ফিল করছেন। কারণ আমরা দেখতেছি ওনারা কিন্তু কোনো এই অ্যারোগেন্ট কোনো অ্যাগ্রেসিভ কর্মসূচিতে যান নাই, ওনারা মানুষের মন জয় করার কর্মসূচি যাচ্ছেন, এটা ভালো লক্ষণ। এবং আমার মনে হয় যদি এরকমভাবে যায় এবং আওয়ামী লীগ একটু সহনশীল হয়, তাহলে আমার মনে হয় একটা ভালো দয়া করে পরিস্থিতি হবে। সরকারের একটা দোষ যদি দেখেন একটু বলেন অনেক যে বলছি তো, রাজনীতিতে বলছি তো, সরকার যদি সহনশীল হয়। আসলে চুন্নু ভাইকে দেখে মনে হচ্ছে অনেক 5 করে। বছর মন্ত্রিত্ব না, করে না, না, জাতীয় অনেক কথা পার্টি বলেছেন। হলো জি। ওই আবহ তৈরি হয়ে গেছে আওয়ামী আমি লীগের, বলি, যে কারণে অনেক কথা আওয়ামী লীগের বা আমাদের সময় সরকারের শেষ, দাদা। কোনো দোষ দেখেন অনেক না। কথা বলেছেন। এক লাইনে এক আপনি লাইনে এক লাইনে আমি বলি এই প্রথম আমাদের অর্জনটি হলো এই বাংলাদেশে এইবার যে সংসদ, সেই সংসদে আলবদর রাজাকার আল শামস নাই। আর বিএনপি যদি নেতৃত্ব পরিবর্তন না করে, ব্যক্তিগত আলাপ আলোচনায় বিএনপি যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, তারা বলবেন জি, যে দুই এই লাইন হয়ে গেছে। নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বিএনপি কোনো পথ মোহাম্মদ নাই। মুজিবুল হক, কোনো জায়গায় চুন্নু নাই। এমপি, সুভাষ সিংহ কোনো রায়, অজুহাতেই ভোটের ডাক্তার অধিকার হরণ সাখাওয়াত জায়েজ হয় হোসেন না। সায়ন্ত, মানুষকে ভোট আপনাদের দিতে দেন। তিনজনকেই ভোট দিতে ধন্যবাদ। ভোট দিতে কবে জি। দিয়েছে? আরে সেই জন্য আপনারাও বলেন দিবেন না, না, নিশ্চয়ই। সেই জন্য আপনারাও দিবেন না, এটাই তো জি, প্রতিযোগিতা। আজকের আলোচনা দেখি জি, আমাদের সময় শেষ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের এই আলোচনা, এবং আমরা আশা করি যে বাংলাদেশের রাজনীতি আরো বেশি পরিপক্ক হবে এবং পরিণত হবে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।